পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ পাকের দোয়ায় সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। বাংলা দ্বিতীয় পত্রের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জামাল হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক বাংলা, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল। তাহলে এসো, নবম দশম শ্রেণীর ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা করা যাক। মনোযোগ সহকারে সবাই ক্লাসটি দেখতে থাকো। আমাদের আজকের পাঠ তৃতীয় অধ্যায় থেকে সপ্তম পরিচ্ছেদ, উপসর্গ। শিক্ষার্থী বন্ধুরা, উপসর্গ কি আমরা প্রথমে একটু জেনে নেই। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। আমরা আরেকটু বিশ্লেষণ করি। উপসর্গ এটি কোনো অর্থবোধক শব্দ নয়, এটি অব্যয়সূচক শব্দ এবং এর নিজের কোনো অর্থ নেই, কিন্তু কোনো একটি শব্দের পূর্বে বসে বা বাক্যের পূর্বে বসে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে এবং এটা কয়েক ধরনের শব্দের পরিবর্তন করে। যেমন নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হবে, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটবে, শব্দের অর্থের সংকোচনও ঘটবে এবং শব্দের সম্পূর্ণ অর্থের পরিবর্তনও ঘটে যাবে। ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নামই হলো উপসর্গ। যেমন একটু দেখো উদাহরণ, কাজ একটি শব্দ, এর আগে যদি অ নামক উপসর্গটি যুক্ত করি তাহলে অকাজ হয়ে যায়, যার অর্থ নিন্দনীয় কাজ। এটি এক ধরনের অর্থের সংকোচন। এমনিভাবে আরও পূর্ণ একটি শব্দ, তার আগে যদি আমরা পরি উপসর্গটি যোগ করি তাহলে পরিপূর্ণ হয়। এখানে শব্দের সম্প্রসারিত রূপ ধারণ করে। এছাড়াও হার শব্দের পূর্বে আ যুক্ত করে আমরা আহার, প্রযুক্ত করে প্রহার, বিযুক্ত করে বিহার, পরিযুক্ত করে পরিহার, উপযুক্ত করে উপহার, সমযুক্ত করে সংহার। তোমরা দেখতেই পাচ্ছ যে হার শব্দটার সাথে আমরা কয়েক ধরনের উপসর্গ যোগ করে আমরা ভিন্ন ভিন্ন শব্দের অর্থ পেয়েছি এবং এটাই হলো উপসর্গের কাজ। তো এই উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, অর্থাৎ নিজের কোনো অর্থ নেই, কিন্তু শব্দের আগে যুক্ত হয়ে অর্থদ্যোতকতা বা নতুন নতুন শব্দের সৃজনের ক্ষমতা রয়েছে। তো বাংলা ভাষায় 3 প্রকার উপসর্গ রয়েছে। একটি হলো বাংলা, একটি তৎসম বা সংস্কৃত এবং 3 নম্বর হলো বিদেশি উপসর্গ। শিক্ষার্থী বন্ধুরা, বাংলা উপসর্গ রয়েছে 21টি। এখানে এই 21টি সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকতে হবে যে এগুলো বাংলা উপসর্গ, জাস্ট মুখস্থ করার দরকার নেই। এই পরীক্ষায় বা আসতে পারে যে অ, অগা, অস এগুলো কোন ধরনের উপসর্গ, সংস্কৃত না বাংলা না বিদেশি। তাহলে তোমাদের একটু ধারণা থাকলে হবে যে এগুলো বাংলা উপসর্গ। আর পরীক্ষায় আরেক ধরনের প্রশ্ন আসে, যেমন আমি তোমাদের বলতেছি যে অজ পারাগা, এই অজ উপসর্গ যুক্ত হয়ে শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন ক্রমাগত বা বোকা বা নিতান্ত মন্দ বা অশুভ। তখন তোমরা এখানে নিতান্ত মন্দ অর্থে ব্যবহার করা হয়েছে, এভাবে তোমরা একটু খেয়াল করে পড়বে।
বাকি অন্যান্য উপসর্গ তোমরা দেখতে পারতেছো ঠিক একই রকমেরই। এটি কোন অর্থে ব্যবহার করা হয় বা এটি দ্বারা শব্দ তৈরি করার জন্য প্রশ্ন আসে। যেমন আরেকটি আমি বলতেছি যে আবছায়া বা আবডাল, এই শব্দ দুটি কোন উপসর্গ যোগে গঠিত? তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে এই বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ না বিদেশি উপসর্গ। তাহলে তোমরা যদি উপসর্গটিতে বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা এখানে উত্তর করতে পারবে বাংলা উপসর্গ, বা এটার আর একটা খাঁটি বাংলা উপসর্গ বলা যেতে পারে। বাকিগুলো তোমরা এমনিভাবে পড়ে নিবে। খাঁটি বাংলা উপসর্গের বাকিগুলোও দেখে নাও তোমরা তোমাদের স্ক্রিনে আস্তে ধীরে এখান থেকে এই উপসর্গগুলো সম্পর্কে ধারণা নিবে এবং এইগুলো দিয়ে শব্দ তৈরিগুলো তোমরা দেখে নিবে। তৎসম উপসর্গ, শিক্ষার্থী বন্ধু, তৎসম উপসর্গ 20টি। এখানে তোমাদের পরীক্ষায় আসে, তোমরা অনেক সময় এখানে ভুল করো, কারণ বাংলা উপসর্গ 21টি আর তৎসম উপসর্গ 20টি। এখানে অনেকে পরীক্ষায় ভুল করে যে তৎসম উপসর্গ কয়টি, তখন 20টি 21টি দিলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকো। খাঁটি বাংলাটা আগে, এটা তোমরা 21টি এবং পরেরটা 20টি, এভাবে একটু জেনে নেবে। ঠিক তেমনি তৎসম উপসর্গ যে কি সেগুলো তোমরা এখান থেকে জেনে নিবে, যে প্র অপ সম নি অনু, এমনিভাবে এই উপসর্গ সম্পর্কে তোমরা একটা স্পষ্ট ধারণা নিবে। শিক্ষার্থী বন্ধু, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো বাংলা উপসর্গ আর তৎসম উপসর্গের মধ্যে 4টি উপসর্গের মিল আছে। সেটাকে সংক্ষেপে আ সু বি নি বলা হয়। এই আ এবং সু এবং বি এবং নি, এই 4টি উপসর্গ বাংলাতেও রয়েছে, বাট শব্দ তৈরির বেলায় একটু ভিন্নতা রয়েছে। তোমরা দেখতে পারবে যে বিশেষ করে সংস্কৃত শব্দ যখন তৈরি হয় উপসর্গ দিয়ে, সেগুলো তো একটু জফালা বা রেফালা বা যুক্ত বর্ণগুলো থাকে বেশিরভাগই ক্ষেত্রে। একটু দেবেন, যেমন আ দিয়ে আ কণ্ঠ যুক্ত বর্ণ, সু তীক্ষ্ণ, বিপক্ষ, এখানেও যুক্ত বর্ণ, নিধাক। এই নিধাকটা শব্দটা দেখো এখানে যুক্ত বর্ণ নয়, কিংবা রেফ নয়, কিংবা কোনো যুক্ত বর্ণ নয়, বাট একটু ব্যতিক্রম রয়েছে। তবে বেশিরভাগই ক্ষেত্রে জফালা, রেফালা এবং যুক্ত বর্ণ দিয়েই এই বিদেশি উপসর্গ শব্দে তৈরি হয়। এবং কিছু কিছু শব্দ সম্পর্কে তোমাদের একটু পড়তে পড়তে ধারণা নিতে হবে, এবং এটাই পড়াশোনার ধরন। বাংলা উপসর্গের মতো এখানেও অর্থ ব্যবহার হয়েছে, এভাবে প্রশ্ন আসে, যেমন পরাকাষ্ঠ বা পরাক্রান্ত, এই উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আধিক্য, গতি বা আতিশয্য না নিকৃষ্ট? তাহলে তোমরা উত্তর দিতে পারবে যে এটি আতিশয্য অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনি অন্যান্যগুলোও তোমরা একটু দেখে নেবে কোনটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এবং কোন উপসর্গ দিয়ে কোন ধরনের শব্দ তৈরি হয়েছে। বাকি উপসর্গগুলোও দেখে নাও, এখানেও রয়েছে। আমি একটি বলছি, দেখো, যেমন অনুশোচনা বা অনুগামী, এটি কোন উপসর্গ যোগে গঠিত? সংস্কৃত উপসর্গে, এবং এটি কোন অর্থ ধারণ করে? পশ্চাৎ অর্থে ধারণ করে। বাকি উপসর্গগুলো সম্পর্কে তোমরা একটু ধারণা নিয়ে একটু সময় করে পড়ে নিবে। শিক্ষার্থী বন্ধু, এটা কিন্তু বইয়ের একটি অংশ, এখানে সবগুলোই তোমাদের পাঠ্য বই দেওয়া আছে, তোমরা সেখান থেকে পড়ে নেবে। সংস্কৃত উপসর্গের বাকিগুলোও দেখে নাও। সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, এটি উত্তম অর্থে ব্যবহার করা হয়েছে। আমার দুর্ভাগ্য, দুর্দশা, এটি মন্দ অর্থে ব্যবহার করা হয়েছে। এমনিভাবে বাকিগুলো একটু সময় করে পড়ে নেবে। বাকি উপসর্গগুলো, সংস্কৃত উপসর্গের বাকিগুলো এখানে দেওয়া আছে। অধি, পরি এবং প্রতি।
যে পরিপূর্ণ পরিবর্তন। তোমরা পাঠ্য বই থেকেই সময় করে নিয়ে, এটি খুব সহজ কিন্তু একটি অধ্যায়, তবে গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর এখান থেকে একটি পরীক্ষায় আসে। কোন অর্থে ব্যবহার করা হয়েছে, কয়টি, এ ধরনের প্রশ্ন, বা এই শব্দগুলো কোন উপসর্গ দিয়ে তৈরি, এমনিভাবে প্রশ্ন। অধ্যায়টি সহজ, বাট প্রত্যেক বছর একটি প্রশ্ন আসে এবং সেই প্রশ্নের উত্তরটি তোমাদের নিশ্চিত হতে হবে যে আমরা এখান থেকে পারি। খাঁটি বাংলা উপসর্গের বাকিগুলোও দেখে নাও। এটা গুরুত্বপূর্ণ একটি, এই যে উপকূল বা উপকণ্ঠ, এটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এই যে সাময়িক অর্থে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে, একটু আলাদাভাবে এটার দিকে খেয়াল করবে। আর বাকি উপসর্গগুলোও দেখে নাও। এবারে আসি আমরা বিদেশি উপসর্গ। শিক্ষার্থী বৃন্দ, বিদেশি উপসর্গের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, এগুলো অসংখ্য হয়, তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিদেশি উপসর্গ দিয়ে শব্দ গঠন দেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখা যাও। বিশেষ করে আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি, এই 4 ধরনের বিদেশি উপসর্গের শব্দে গঠিত হয়। সে ধরনের কিছু দেখো, যেমন প্রথমেই ফার্সি শব্দ দিয়ে যে কারখানা, কারসাজি, পরীক্ষা এমনিভাবে আসবে, কারখানা বা কারসাজি, এটি আবার কোন ধরনের উপসর্গ, কোন ধরনের বিদেশি উপসর্গ, সবই বিদেশি উপসর্গ, তখন আরবি, ফার্সি, ইংরেজি এবং হিন্দি। তোমাদের এখানে একটা ধারণা থাকতে হবে যে এটি ফার্সি উপসর্গ যোগে শব্দটি গঠিত হয়েছে, এবং কোন অর্থে ব্যবহার করা হয়েছে সেটা তো রয়েছেই। যেমন ফিরোজ, ফি বছর, এখানে ফি বিদেশি উপসর্গ বাট ফার্সি উপসর্গ, এবং এটি প্রতি অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে আরবি উপসর্গ দেখো, আম দরবার, আম মুক্তার, বা খাস মহল, খাস খবর, খাস কামরা, এই যে খাস, আম এবং লাজবাব, লা শব্দটি, এবং গড়, মিল, গড় শব্দটি, এই উপসর্গটি, এটি আরবি উপসর্গ, এবং এগুলো দিয়েও যে গঠিত শব্দগুলো, এগুলো কোন অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ হলো এই যে গড় মিল, এটা পরীক্ষায় আসে, গড় মিল বা গড় হাজির, এটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে, এটি একটি প্রশ্ন, এবং এটি কোন ধরনের উপসর্গ। এবারে ইংরেজি উপসর্গ, এই যে হাতা শব্দের সাথে ফুল, তাহলে আমরা দেখতে পেলাম ফুল, হাফ, হেড এবং সাপ, এগুলো বিদেশি উপসর্গ, বাট এগুলো ইংরেজি উপসর্গ। এগুলো দিয়ে শব্দের অর্থ কি সেগুলোও দেওয়া হয়েছে, সেগুলো তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিবে, এবং এগুলো কোন অর্থে ব্যবহার করা হয়েছে সেভাবে একটু দেখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, আবার উর্দু এবং হিন্দি উপসর্গ মিলিয়েও কতগুলো শব্দ হয় দেখতে পাচ্ছ তোমরা, যেমন হর রোজ, হর মাহিনা, হর কিসিম, হর হামেশা, এটা উর্দু এবং হিন্দি উপসর্গ দুটো মিলিয়ে। যে হর আমরা পিছনে পাইলাম আরবি উপসর্গ, এবং রোজ শব্দটি হইল হিন্দি, ঠিক তেমনি হর মাহিনা, হর হইল বিদেশি উপসর্গ, এটি উর্দু, এবং হর হর শব্দগুলো উর্দু, আর বাকি শব্দগুলো হিন্দি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আশা করি বুঝতে পারছো, এটি সহজ এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। বাড়িতে তোমরা আর একটু সময় করে নিয়ে পড়লেই তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনা মহামারী, করোনার সকল স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো, নিজেদের শরীরের প্রতি খেয়াল রেখে সবাই ভালো থাকো, সেই কামনা ব্যক্ত করে তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।